এবার অন্যান্য প্রসঙ্গ। রাজনৈতিক দলগুলো প্রভাবমুক্ত করতে না পারলে পুলিশের সংস্কার টিকিয়ে রাখা যাবে না। 2008 সালের পর পুলিশের সংস্কারের নামে শুধু পদ আর সুযোগ সুবিধাই বাড়ানো হয়েছে বলছেন সাবেকরা। আর টিআইবি বলছে সব রাজনৈতিক দলই পুলিশকে ব্যবহার করেছে ক্ষমতার হাতিয়ার হিসেবে। বাহিনীর সংস্কারে বিশেষ কমিশনের প্রস্তাব সংস্থাটির। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে বেশিরভাগ থানা থেকে পালিয়ে যায় পুলিশ সদস্যরা। এখনো পর্যন্ত কাজে ফেরেনি তাদের অনেকেই। চাকরি হারিয়েছেন আইজিপি সহ উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তাই। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে পুলিশে নিয়োগ হয়েছে প্রায় 1,20,000। এ সময় বরাদ্দ বেড়েছে 433%। ক্যাডার কর্মকর্তাদের জন্য উচ্চ পর্যায়ে 178টি নতুন পদ তৈরি হয়। জনবল নিয়োগের বড় অংশই দলীয় ও রাজনৈতিক বিবেচনায় হয়েছে। সাবেক কর্মকর্তারা বলছেন, বাহিনীর নিয়োগ, পদোন্নতি ও বদলির ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। রাজনৈতিক পরিচয় ও এলাকা এই দুই বিবেচনায় চলে পোস্টিং। রাজনৈতিক সরকারের অধীনে স্বাধীনভাবে কাজ করতে না পারায় পেশাদার বাহিনী হিসেবে সুনাম হারায় পুলিশ। এই যে এত কিছুর পরে আমরা এখন সংস্কারের কথা বলছি, এই যে ধরনের দেশ স্বাধীন হলো 53 বছর, আমরা তো পুলিশের যে অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, এটা একই রকম দেখে আসছি। এখানে কিন্তু পরিবর্তন নাই। সবাই যখন যারা ক্ষমতায় এসছে তারাই পুলিশকে ব্যবহার করার চেষ্টা করেছে। এর থেকে কেউ বের হতে পারে নাই। আইন বহির্ভূত কর্মকাণ্ড এগুলো কিন্তু করা হয়েছে, তো এগুলোর দায়ভার তো এখন সবাই নিতে হবে। বাহিনীকে সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন গঠনের পাশাপাশি পুলিশ অভিযোগ কমিশন করার তাগিদ দিচ্ছে টিআইবি। 2007-এর যে খসড়াটি আছে সেটাকে আমরা মনে করি অনতিবিলম্বে যোগ্যোপযোগী করে আইনটাকে ঢেলে সাজাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনটার সংস্কার সম্পন্ন করা উচিত, অনুমোদন করা উচিত অর্ডিন্যান্সের মাধ্যমে, এবং পরবর্তীতে নির্বাচনের পর প্রথম অধিবেশনে সেটাকে র্যাটিফিকেশন করার দায়বদ্ধতা নিশ্চিত করা উচিত। ডিএমপি ও ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ পদ এবং রেঞ্জ ডিআইজি, এসপি, ওসি পদে 15 বছর ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু জেলার কর্মকর্তাই পদায়িত হয়েছেন। বঞ্চিত হয়েছেন সৎ ও পেশাদার অফিসাররা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি বিভাগের ইন্সট্রাক্টর সোহেল রানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। শিক্ষককে হত্যার জেরে পাহাড়ি বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় চেঙ্গিয়ে স্কয়ার মহাজনপাড়ায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর উপজেলায় মঙ্গলবার বিকেল 3টা থেকে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মামাতো ভাইদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। স্বজন স্থানীয়রা জানান, 3 মাস আগে পূর্বশত্রুতার জেরে হানিফ মিয়া তার আপন মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে। এরই জের ধরে হাবু মিয়ার 2 ছেলে নাদিম মিয়া ও নাইম মিয়া হানিফকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। পুরো ঈদগাহ মাঠে একজন লোককে হত্যা করা হয়েছে। পরে ওখান থেকে আমরা লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছি। আমরা ময়নাতদন্ত করব, সুরতহাল রিপোর্ট করব। সুরতহাল করার পরে ময়নাতদন্ত শেষে বাদীর অভিযোগ প্রাপ্ত থাকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য 9 আইনজীবীকে অনুমতি দিয়েছে সিএমএম আদালত। বাদীর ব্যক্তিগত খরচে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সহ আইনজীবীরা মামলা পরিচালনা করবেন। মামলার বাদী মেহরুন রুনির ভাই নওশের আলী রোমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেয়। এর আগে সোমবার একই আদালতে 9 আইনজীবী নিয়োগের আবেদন করেন নওশের আলী। শুনানি শেষে আদালত বাদীর উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেন। আবেদনে বলা হয়, মামলাটি দ্রুত নিষ্পত্তি ও ন্যায় বিচারের স্বার্থে পাবলিক প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদীপক্ষের খরচে আইনজীবী নিয়োগ করা আবশ্যক।
খুলনার একটি হত্যা মামলায় সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে 2022 সালে খুলনার ফুলতলায় হামলা ও হত্যার একটি মামলায় সালাম মুর্শিদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে খুলনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুস সালাম মুর্শিদী। একই সঙ্গে তিনি একজন ব্যবসায়ীও ছিলেন, জাতীয় দলের সাবেক ফুটবলার। বাফুফের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বাফুফে থেকে পদত্যাগ করেন সালাম মুর্শিদী। নাসা গ্রুপের চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলামকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স BAB-র সাবেক চেয়ারম্যানও ছিলেন তিনি। 2008 সালের জানুয়ারি থেকে একটানা 17 বছর এই পদ তার দখলে ছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর BAB ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান নজরুল ইসলাম মজুমদার। 25 আগস্ট তার এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে স্থগিতের নির্দেশ দেয় ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত 11টার দিকে চট্টগ্রামের খুলশীতে ছেলের বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে $16,000 সহ নগদ 10 লাখ টাকা পাওয়া যায়। একরামুলের নামে হত্যাসহ 5টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। তাকে খুলশী থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন একরামুল করিম চৌধুরী। ঢাকার গুলশানের পর এবার বিজয় সরণির 6টি পয়েন্টে পরীক্ষামূলকভাবে AI সিগন্যাল সিস্টেম চালু প্রক্রিয়াধীন। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান উপদেষ্টাকে 6টি সুপারিশ দিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞরা। অবৈধ যানবাহন সরানোর পাশাপাশি ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার তাগিদ তাদের। গুলশান 2 গোল চত্বর এলাকা। ট্রাফিক সিগন্যালে বিভিন্ন যানবাহনকে এভাবেই শনাক্ত করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন AI ক্যামেরা। ট্রাফিক আইন ভাঙা এসব গাড়ির তথ্য চলে আসছে সেন্ট্রাল কমান্ড সেন্টারে। গত বছর গুলশানে এসব ক্যামেরা বসানোর পর বিজয় সরণিকে কেন্দ্র করে আশেপাশের 6টি গুরুত্বপূর্ণ মোড়ে এই ক্যামেরা বসানোর কাজ প্রক্রিয়াধীন। AI ট্রাফিক ব্যবস্থাকে বিশেষজ্ঞরা স্বাগত জানালেও এ পদ্ধতি সময় সাপেক্ষ বলছেন তারা। আমাদের গুলশান 2-এ যে পরীক্ষা চালানো হচ্ছে সেখানে ট্রাফিক ক্যামেরা আছে, এনফোর্সমেন্ট ক্যামেরাও আছে। ট্রাফিক ক্যামেরা মূলত রিয়েল টাইম অপটিমাইজ করে যে কোন লেগে কি পরিমাণ যানবাহনের সারি তৈরি হচ্ছে, এর উপর বেস করে সে ফেজগুলি দেয় যে সবুজ বাতি কতক্ষণ চলবে। এবং সেখানে এনফোর্সমেন্ট ক্যামেরাও আছে। কেউ যদি ভায়োলেশন করে, লেন ভায়োলেশন অথবা বিপরীত মুখ থেকে চলে আসে, এই ডিটেকশনগুলি তারা করতে পারে এবং সেই অনুযায়ী মামলা দেওয়ার একটা সুযোগ আছে। কিন্তু আমি বলবো যে এই 2 ক্যামেরার পাশাপাশি তাদের PTZ ক্যামেরাও বসানো উচিত। এদিকে নগরের শৃঙ্খলা ফেরাতে অবৈধ যান বিলুপ্ত সহ 6টি সুপারিশ করেছে বুয়েটের বিশেষজ্ঞ দল। আমরা এই যে বাসের যে একটা শৃঙ্খলার কথা বলছি, একটা বিজ্ঞানভিত্তিক সমাধানের কথা বলছি, সেখানে মাত্র 6,000 কোটি টাকা বিনিয়োগ হবে। এবং মেট্রোতে আমরা যে পরিমাণ যাত্রী পরিবহন করব, তার প্রায় 7 গুণ বেশি যাত্রী কিন্তু আমি বাস দিয়ে করতে পারবো। অর্থাৎ ঢাকা শহরের জন্য একটা মেরুদণ্ড হবে আমার সিটি বাস সার্ভিস। চলমান পরিস্থিতিতে সড়কের নৈরাজ্য কাটিয়ে উঠতে সব পক্ষ নিয়ে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্য ডিএমপির। আমাদের ট্রাফিক পুলিশ সহ ডিএনসিসি আরও সংস্থা মিলে আমরা এগুলো কাজ করছি। আমাদের 6টার মধ্যে 4টা এখনই চলমান আছে, আর 2টা একটা হলো ট্রাফিক সিগন্যাল সিস্টেমটা চালু করা এবং একটা ওই যে এই সিগন্যাল সিস্টেম কীভাবে কাজ করবে, কোথাও কোনো ত্রুটি আছে কিনা এটা দেখার জন্য একটা মোবাইল টিম গঠন করা। এই 2টা এখনও আমরা শুরু করতে পারিনি, বাকি 4টা কাজ শুরু করেছি। প্রায় 2.5 কোটি মানুষের শহরে মাত্র 4,000 ট্রাফিক পুলিশ। জনবল বাড়ানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়নে গুরুত্ব বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যানজটের পর সড়কের অন্যতম সমস্যা যানবাহনের হর্নের তীব্র আওয়াজ। ঢাকা শহর হর্ন মুক্ত করতে কার্যক্রমের ঘোষণা দিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অক্টোবর-নভেম্বরে রাজধানীর প্রধান সড়কে এবং ডিসেম্বর-জানুয়ারি থেকে ঢাকা জুড়েই চলবে এ আয়োজন।
মঙ্গলবার বিমানবন্দর সংলগ্ন ৩ কিলোমিটার সড়ককে হর্নমুক্ত নীরব এলাকা কর্মসূচির উদ্বোধন করে তিনি কথা বলেন। প্রতিদিনই হর্নের আইন ভাঙার মহোৎসব চলে ঢাকা শহরে। আইন মানতে নয়, ভাঙতেই যেন তারা অভ্যস্ত। হর্নের অতিরিক্ত ব্যবহার পরিণত হয়েছে শব্দত্রাসে। তাই তো ঢাকা সড়ককে হর্নমুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো আজ থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে স্কলাস্টিকা পয়েন্ট হতে দক্ষিণে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাকে হর্নমুক্ত নীরব এলাকা ঘোষণা করা হয়, যেখানে হর্ন বাজালে গুনতে হবে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা। সকালে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তরে আয়োজন করা হয় সচেতনতামূলক র্যালি। তুলে ধরা হয় শব্দ দূষণের ক্ষতিকারক দিক। পরে আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, হর্ন একটি অভ্যাসগত বিষয়। হর্ন বাজানোর অভ্যাস রোধে গাড়ির গতি নিয়ন্ত্রণেরও পরামর্শ তার। আমার গাড়ি হর্ন বাজায় না, সেটা আমি এই অবস্থানে আসার সময়ও বাজায় না, তার আগের অবস্থানেও আমার গাড়ি হর্ন বাজাতো না, এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব। এমন সিদ্ধান্তে খুশি এলাকায় বসবাসকারী ও সড়ক ব্যবহারকারীরা। তারাও চান আইনের সঠিক প্রয়োগ। আমরা যারা ড্রাইভিং করি সবাই সঠিক নিয়মটা পালন করি না। একটি মহাসড়ক, অথচ লেন মানার যে নীতি রয়েছে তার তোয়াক্কা করছেন না কোনো চালকই। তারা বলছেন, যদি এই লেন মানতে বাধ্য করা না যায় তাহলে হর্ন দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। পরিবহন নেতারা বলছেন, চালকদের নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়েছে, করা হচ্ছে মনিটরিং। যারা রাস্তায় থাকবে, পুলিশ বিভাগ, ট্রাফিক বিভাগ, তাদের সাথে সমন্বয় করে আমাদের ভলান্টিয়ার দিয়েছি, এবং তারা সার্বক্ষণিক এই কার্যক্রম যতক্ষণ চলবে, যতক্ষণ সার্থক হবে, মাঠে থাকবে। পরবর্তীতে বিভিন্ন হাসপাতাল, সচিবালয় ও দেশের বিভিন্ন বিমানবন্দর এলাকার সড়ককে নীরব এলাকা ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু রাজধানী ও এর আশেপাশেই নয়, ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলাতেও। এরই মধ্যে কয়েক জেলায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। মশক নিধন কার্যক্রমে স্থবিরতা ও সচেতনতার অভাবে ডেঙ্গু তীব্র আকার ধারণ করছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যশোরে এ পর্যন্ত মোট ৪৩৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, যার অর্ধেকই শনাক্ত হয়েছে গত মাসে। এ সময়ে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। পরিস্থিতি উত্তরণে মশক নিধন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২ রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ভর্তি হয়েছে ১৪ জন। আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ডাক্তার দেখানোর পরে আমার পজিটিভ আসার পরে আমি ভর্তি হই। ওরা টেস্ট করে দেখে ডেঙ্গু পজিটিভ, ওইখান থেকে এখানে আনা হয়েছে। এখান থেকে আনার পরে এখানে আমি আপাতত ভর্তি আছি। রাজশাহীতে চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২২৪ জন। এদের মধ্যে মারা গেছেন ২ জন। প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন রোগী। আক্রান্তদের চিকিৎসায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে ডেঙ্গু স্পেশাল টিম গঠন করা হয়েছে। তো তাদেরকে আমরা সর্বাত্মক সেবা দিচ্ছি। ৫০ বেডের একটি ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ডও গঠন করা হয়েছে। ডেঙ্গু রোগীকে আমরা সেখানে রেখেই সেবা প্রদান করছি। ঢাকার দুহার উপজেলাতেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী। এদিকে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত কর্মসূচি পালন করছে মেহেরপুর পৌরসভা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিস্তার পানি কমায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে উত্তরের ৪ জেলার বন্যা পরিস্থিতি। তবে এখনও নিচু এলাকা সহ তলিয়ে আছে অনেক ফসলি জমি ও রাস্তাঘাট। এর মধ্যেই তীব্র নদী ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে নতুন নতুন স্থাপনা। ভুক্তভোগী পরিবারগুলো আশ্রয় নিচ্ছে রাস্তা, বাঁধ ও ফাঁকা জায়গায়। ৩ দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয় লালমনিরহাটের ৪ উপজেলার বিস্তীর্ণ এলাকা। তলিয়ে যায় রাস্তাঘাট, ফসলি জমি, রেল লাইন। পানি উঠে ঘরবাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সোমবার থেকে পানি কমতে শুরু করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে এরই মধ্যে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। চতুর্পাশে তো বন্ধ, বেড়াইতে পারিনি।
এই যে একটু মানুষের বাড়ি যে কাজ কাম করি ক্ষমত সেটাও তো বন্ধ হয়ে আছে। একটাই দাবি, নদী খনন করুক, নদী গভীরতা করুক, রাস্তাঘাট যারা ভাঙছে সেটা ঠিকঠাক করে দেব। তবে ভাঙন প্রতিরোধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। পানির এই ওঠানামার কারণে আমাদের তিস্তা নদীর বেশ কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের মহেশকোচা, গরিবুল্লাপাড়া, বাহাদুরপাড়া, হরিণচড়া, খনিয়াগাছ, রাজপুর, তাজপুর এবং চীনাতলিতে। এসব তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। তীব্র ভাঙনের কবলে পড়েছে কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর, চিলমালী উপজেলার বিভিন্ন এলাকা। গত 3 দিনে এইসব এলাকায় আশ্রয় হারিয়েছে অর্ধশত পরিবার, ঝুঁকিতে আছেন অনেকে। বিকল্প আশ্রয়ের অভাবে ভুক্তভোগী পরিবারগুলো আশ্রয় নিচ্ছে রাস্তা, বাঁধ ও ফাঁকা জায়গায়। 25 থেকে 30টা বাড়ি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আরও কমপক্ষে 50 থেকে 100টি বাড়ির মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। 3 দিন থেকে এখানে ভাঙতেছে, মোটামুটি খুবই ভাঙতেছে, যা কোনো কাজও হবার আছে না। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের দিকে তাকিয়ে থাকলেও মিলছে না তেমন সাড়া। বাঁধ বা আমাদের প্রোটেক্টিভ ওয়ার্ড অথবা সরকারি গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা, শুধুমাত্র আমরা সেগুলোতে জরুরি বাজেট থেকে কাজ বাস্তবায়ন করে থাকি। এর বাইরে কাজগুলো করতে গেলে আমাদের বাজেট বরাদ্দ পেতে হয়। এসব এলাকায় শুধু নদী ভাঙনই নয়, বিভিন্ন ফসলের ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছেন অসংখ্য পরিবার। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ কার্যক্রমের 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা তহবিলে দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাকি 1,91,00,000 টাকা উত্তরবঙ্গ সহ কয়েকটি এলাকায় বন্যা দুর্গতদের জন্য ব্যয় হবে। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। শিক্ষার্থীদের নানা সীমাবদ্ধতার কারণে সরকারি তহবিলে অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ত্রাণের অর্থ আত্মসাতের অভিযোগকে গুজব ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন দুই সমন্বয়ক। জানান, স্বচ্ছতার সঙ্গে পূর্ণাঙ্গ অডিট কার্যক্রমের জন্য 21 দিন সময় নেওয়া হয়েছে। অডিট বাবদ কোনো অর্থ ব্যয় হয়নি। তহবিলের 1,91,00,000 টাকা স্থানীয় প্রশাসন ও ছাত্রদের সঙ্গে সমন্বয় করে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে নির্ধারণ করতে হয় যে আমার কোন এলাকায় কয় টাকা খরচ করতে হবে, কোন বাড়ির জন্য কয় টাকা খরচ করতে হবে। এই সময়টার মধ্যে ফিল্ড অ্যাসেসমেন্টটা আমাদের সম্পূর্ণ হয়েছে এবং সরকার সেটা সম্পূর্ণ করেছে। 3 জনের সমন্বিত অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখা হয়েছে, যেগুলো এই রিপোর্ট ফাইলে ওনাদের সাইন রয়েছে। কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি, জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে গিয়েছি। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ অতি ভারী বর্ষণ হতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস। ভোর 6টা থেকে পরবর্তী 48 ঘন্টায় এই 3 বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ধসের শঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। নানা সমস্যায় জর্জরিত বরিশালের বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিক। সম্প্রতি হাসপাতালটির কিছুটা সংস্কার করা হলেও জরাজীর্ণ হয়ে পড়ে আছে পাশেই থাকা ক্লিনিকটি। হাসপাতাল ও ক্লিনিকে প্রয়োজনীয় জনবল না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। শয্যা সংখ্যার তুলনায় রোগী বেশি, এটি সাধারণ চিত্র দেশের বেশিরভাগ হাসপাতালে। তবে বিপরীত পরিস্থিতি বরিশাল বক্ষব্যাধি হাসপাতালে। 20 শয্যার হাসপাতালে রোগী ভর্তি অর্ধেকের কম। সম্প্রতি হাসপাতালটি সংস্কার হলেও পর্যাপ্ত জনবল না থাকায় প্রত্যাশিত সেবা মিলছে না। 2 জন মেডিকেল অফিসার থাকলেও নেই প্রধান সহকারী, অফিস সহকারী ও নিরাপত্তা কর্মী। 13টি পদের বিপরীতে কর্মরত 8 জন। রোগী বহনের জন্য নেই কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। চিকিৎসা মোটামুটি ভালোই, কিন্তু হয়তো আরো লোকজন হইলে বা আরো চিকিৎসা ব্যবস্থা আরেকটু ভালো হলে আর একটু ভালো হইবে। এদিকে ক্লিনিকের 17টি পদের বিপরীতে কর্মরত 11 জন। এর মধ্যে মেডিকেল অফিসার পদসহ বেশ কয়েকটি পদ শূন্য। এছাড়া অনেক যন্ত্রপাতি না থাকায় সেবা দিতে চ্যালেঞ্জে পড়তে হচ্ছে চিকিৎসকদের। চিকিৎসা সেবা দেওয়া এবং নেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। স্টোর রুম এবং একটি ওয়ার্ড এখনো পুরোপুরি সংস্কার হয়নি, যে কারণে আমাদের যেসব ওষুধপত্র থাকে এই ওষুধপত্রগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিকে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
আমরা বড় নিয়োগগুলো শেষ করে হাসপাতাল নিয়োগে যাব এবং তাহলে মনে হয় যে এখানে যে ছোট ছোট 2-1টা পদ আছে সে পদগুলো যদি পূরণ করতে পারি, আর আমরা যেহেতু অবকাঠামো চালু করতে পারছি, যদি রোগী ভর্তি হয়ে যায় আমরা মনে হয় এই ছোট ছোট সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। 1965 সালে বরিশালের আমানতগঞ্জে স্থাপিত হয় বক্ষব্যাধি হাসপাতাল, পরে নির্মাণ করা হয় ক্লিনিকও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চুয়াডাঙ্গা সদরের হাতিকাটা ও হাটকালুগঞ্জ এলাকায় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে মাথাভাঙা নদী পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। হাটকালুগঞ্জে ব্রিজ নির্মাণ হলেও সংযোগ সড়কের অভাবে সুফল মিলছে না। অন্যদিকে দীর্ঘদিনের দাবির পরও হাতিকাটায় তৈরি হয়নি স্থায়ী কোনো সেতু। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙা নদীতে সদর উপজেলার হাতিকাটা ও হাটকালুগঞ্জে পারাপারের ভরসা বাঁশের সাঁকো। স্থানীয়রা জানান, হাতিকাটা পথে নদী পার হয়ে তালতলা, হাজরাহাটি, বেলেপাড়া, মনিরামপুর সহ বহু গ্রামের মানুষ চলাচল করেন। গুরুত্বপূর্ণ এই জায়গায় স্থায়ী সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বছর থেকে দেখতেছি, বুদ্ধি হয়ে গেছে 20 বছর থেকে। নৌকা 3 মাস চলে, তারপরে সাঁকো দিয়ে পার হওয়ার হয়। ব্রিজ হলে আমাকে আরো ভালো হয়, জনগণের দুর্ভোগ কষ্ট কমে। হাটকালুগঞ্জে ব্রিজ হয়েছে প্রায় 3 বছর আগে, তবে সংযোগ সড়ক না থাকায় 7 কোটি টাকার সেতুটি কাজে আসছে না। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলছে পারাপার। 18 মাস টাইম দিল, এখন 18 মাস টাইম তো দূরে থাক, কাজ বন্ধ, আর এই লোকজন সব তো নেই। 3 বছর হয়ে গেল ব্রিজটা। ব্রিজের 2 পাশে ধরেন আমাদের রোড নেই, এই জন্য আমাদের ধরেন এই সমস্যাটাই ভোগান্তি। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে হাটকালুগঞ্জ পীরপুরগঞ্জ ব্রিজের সংযোগ সড়ক তৈরির কাজ। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। প্রশাসন বলছে, হাতিকাটা তালতলাতেও ব্রিজ হবে। মাথাভাঙা নদীর উপরে আমাদের যে 92 মিটার ব্রিজের কাজ চলমান আছে, নির্মাণ কাজ আমরা প্রায় শেষ করে নিয়েছি। মাস 2-এর ভিতরে হয়তো অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত করে এবছরের শেষ নাগাদ আমরা ব্রিজটি চালু করতে পারবো বলে আশা করি। তালতলায় যে একটি সাঁকো রয়েছে, যেটি আমরা জেনেছি, ওখানেও খুব দ্রুত এলজিডি কর্তৃক ওখানে একটি ব্রিজ করার প্রস্তুতি মোটামুটি সেটাও চলমান আছে। এই দুটি পথে চুয়াডাঙ্গা মেহেরপুরের অন্তত 22 গ্রামের বাসিন্দা চলাচল করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুশাসন নিশ্চিতে অনিয়ম, দুর্নীতি ও শেয়ার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তাদের এই উদ্যোগ কারসাজিকারীদের বিরুদ্ধে সতর্ক বার্তা বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, এই উদ্যোগ অব্যাহত রাখা গেলে অনিয়ম করতে সাহস পাবে না কারসাজিকারীরা। সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে পুঁজিবাজারে অনিয়মের অভিযোগে তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকারেজ হাউস সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিএসইসি। এ তালিকায় রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ সাবেক 5 মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা, যাদের বিও হিসাবও স্থগিত করা হয়েছে। এ তালিকা থেকে বাদ যায়নি বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম ও তার ছেলে জুহায়ের শাহরিয়ার সহ 11 ব্যক্তি। সবশেষ কারসাজির অভিযোগে আবুল খায়ের হিরু ও তার সহযোগী ক্রিকেট তারকা সাকিব আল হাসানকেও জরিমানা করা হয়। বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজারে অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া গেলে উদাহরণ তৈরি হবে আগামীর জন্য। যদি রং প্লে করে তার জন্য তো শাস্তি থাকতেই হবে, এবং সেইটা যেন সবসময় একই রকম ফেয়ার থাকে আর কি, মানে উদ্দেশ্যমূলক না হয়, তাইলেই হয়, তাইলে মানুষের কনফিডেন্স ফিরে আসবে। এবং এটা তো অবশ্যই বাজারের জন্য একটা বার্তা। তবে এই প্রথম দিকে এটার জন্য একটা মার্কেটে ইম্প্যাক্ট পড়ে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। তাদের মতে, সাময়িক অস্থিরতা বিরাজ করলেও এই সংস্কারে স্থিতিশীলতা ফিরবে শেয়ার বাজারে। এই 16 বছর যে সমস্ত কোম্পানিগুলো আপনার লিস্টেড হয়েছে পলিটিক্যাল বিবেচনায়, এবং এই কোম্পানিগুলো মেজরিটি কারা আছে, ম্যাক্সিমাম এমপি, মিনিস্টার অথবা বড় বড় নেতা। 5ই আগস্টে যে আপনার একটা পট পরিবর্তন হলো, তার ফলে কী হলো, আপনার এরা কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে আছেন, বা কেউ পুলিশ হেফাজতে আছেন। তা আমার মনে হয় যে এই ধরনের রিফর্মসের কারণে আস্তে আস্তে ফিরে আসবে মানুষের মধ্যে। 2010 সালে শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বিনিয়োগকারীদের আর আস্থা ফেরানো যায়নি। তবে সাধারণ বিনিয়োগকারীরা জানান, দীর্ঘদিন পর কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাচারের অর্থ ফেরত আনতে দুদকের আইনি সহায়তার অনুরোধ সংক্রান্ত 27টি চিঠির জবাব পাওয়া গেছে 5টি দেশ থেকে।
2008 সাল থেকে এ পর্যন্ত MLA আর নামে এমন 71টি চিঠি 11টি দেশে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য দেন মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন 27টি MLAR এর জবাবে সুনির্দিষ্ট অর্থ পাচারের তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর ও সাইপ্রাস এসব জবাব দিয়েছে, যা আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে মামলার স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশে রাজি নয় দুদক। যেসব দেশে টাকা পাচার হয়েছে সেসব দেশ থেকে টাকা পুনরুদ্ধারের ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। তারা আমাদেরকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে 240 কোটি 50 লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 80% বেশি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সাংবাদিকদের তথ্য জানান। রেমিটেন্সের পরিমাণ চলতি অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে আগস্টে দেশে এসেছিল 222 কোটি 13 লাখ ডলার। সেই হিসেবে সেপ্টেম্বরে রেমিটেন্স বেড়েছে 18 কোটি ডলার। শুধু 30 সেপ্টেম্বর একদিনে রেমিটেন্স এসেছে প্রায় 10 কোটি ডলার। আর গত বছর সেপ্টেম্বরে এসেছিল 133 কোটি 40 লাখ ডলার। চলতি অর্থ বছরে প্রথম 3 মাসের রেমিটেন্স এসেছে 654 কোটি 30 লাখ ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 33% বেশি। চলতি অর্থ বছরের শুরুতেই ধস নেমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতিতে। জুলাই আগস্ট পর্যন্ত উন্নয়ন সহযোগীদের প্রকল্প তহবিল ও বাজেট সহায়তা প্রতিশ্রুতি হিসেবে এসেছে মাত্র 2.01 কোটি ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে প্রায় 98% প্রতিশ্রুতি কম এসেছে। গত অর্থ বছরের একই সময়ে এ প্রতিশ্রুতির পরিমাণ ছিল 114 কোটি ডলার। ইআরডি জানায়, বিদেশি ঋণের পাইপলাইনে থাকা প্রকল্পগুলো নতুন করে পর্যালোচনার সিদ্ধান্তের কারণে অর্থ বছরের প্রথম 2 মাস অর্থাৎ জুলাই আগস্টে উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতিতে বড় ধরনের ধস দেখা দিয়েছে। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ মহালয়া আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোর 6টা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। সকাল 9টায় পূজার মধ্য দিয়ে শেষ হবে মহালয়ার আনুষ্ঠানিকতা। এর আগে মণ্ডপে মণ্ডপে দেবীর প্রতিমাতে চক্ষুদান করা হবে। আগামী 9 অক্টোবর বোধনের মধ্য দিয়ে ষষ্ঠী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে 10, 11 অক্টোবর মহাসপ্তমী, মহাঅষ্টমী এবং 12 অক্টোবর মহানবমী ও দশমী বিহিত পূজার মধ্য দিয়ে শেষে হবে দেবী বিসর্জন। শাস্ত্রমতে এবার দেবীর আগমন ঘটবে দোলায়। এর অর্থ পৃথিবীতে রোগ, প্রাকৃতিক দুর্যোগ বা হানাহানিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দেবী গমন করবেন ঘোড়ায়। এর ফলে সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, অস্থিরতা দেখা দিতে পারে। এবছর সারা দেশে প্রায় 32,000 পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। মহালয়া দিনটি হচ্ছে মায়ের আগমনের দিন। মা আজকে ধরণীতে অবতীর্ণ হয়েছে এবং তার আজকে থেকে আমাদের যত হিন্দু রিচুয়াল, আজকে তো দেবী পক্ষের সূচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে মায়ের আগমনে এই মা সকল হচ্ছে অন্যায়কে দূরীভূত করে মা ন্যায় প্রতিষ্ঠিত করবে। আমরা সবাই চাই যে আমাদের দেশে সম্প্রীতি বজায় থাকুক। প্রতীকীভাবে মা দুর্গা পৃথিবীতে আসেন অসুর নাশ করতে, অশুভ নাশ করতে। এইভাবেই কিন্তু আমরা মনে করি যে সময়ই থাক, যতই অশুভ থাক, সেগুলো কাটিয়ে আমরা উঠতে পারবো। মহালয়া নিয়ে জানাতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, মহালয়ার উদযাপন নিয়ে জানতে চাই, এখন কি আনুষ্ঠানিকতা চলছে? আপনি জানেন যে সূর্যোদয়ের পরে যে মূল আনুষ্ঠানিকতা ছিল, এটা আসলে আনুষ্ঠানিকতাই, কিন্তু যদি ধর্মীয় রীতি অনুযায়ী বলা হয় তাহলে কিন্তু দেখাতে চাই যে এখন বেলতলায় ঘট পূজা হচ্ছে। অর্থাৎ
পিতৃপক্ষের শেষে দেবী পক্ষের শুরু হয়েছে এবং এই দেবী পক্ষের শুরুতে কিন্তু এখানে ঘট পূজার মাধ্যমে দেবীকে আহ্বান করা হচ্ছে, সে যেন স্বর্গ থেকে মর্তে আসে এবং এরপরে কিন্তু কল্পারম্ভ শুরু হবে। এই কল্পারম্ভেও বৈদিক বিভিন্ন শ্লোক এবং এখানে পুজো অর্চনার মাধ্যমে দেবীকে এখানে আমন্ত্রণ জানানো হবে। এরপরে আসলে তেমন কোনো আনুষ্ঠানিকতা আজকে নেই। এরপরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। আপনি যেমনটি বলছিলেন যে এবার দেবী দুর্গা আসছেন হলো দোলায় চড়ে, যার ফলে পৃথিবীতে মহামারী বা মৃত্যুর মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে এবং তিনি যাবেন হলো ঘটকে বা ঘোড়ায়, সেটাও কিন্তু ভালো কোনো বার্তা দিচ্ছে না, অর্থাৎ পৃথিবীতে হানাহানি সহিংসতা বিরাজ করবে। এখানে আমরা বিভিন্ন ভক্ত যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটি জিনিস চাচ্ছেন যে দেশে যেমন একটি অস্থিরতা চলছে সেই অস্থিরতা থেকে তারা যেন পরিত্রাণ পায়, দুর্গতনাশিনী দেবী দুর্গা যেন সবকিছু নাশ করে পৃথিবীতে সুখ শান্তি বয়ে আনে, সেটাই কিন্তু তাদের প্রার্থনা। এখন এখানে বেলতলায় ঘট পূজা হচ্ছে এবং এই ঘট পুজোর পরে এখানে কল্পারম্ভ শুরু হবে। কল্পারম্ভে এর আগে আমরা দেখেছি যে যারা ভক্তবৃন্দ এসেছিল পিতৃপক্ষে আসলে যে স্বর্গে থেকে তাদের যে পিতৃপুরুষ আছে বা পূর্বপুরুষ আছে, তারা এখানে তাদের যে আত্মার শান্তি কামনায় প্রার্থনা করতে দেখেছি। এখানে তাদের বাবা মা বা তাদের ঠাকুর দাদা ঠাকুমা যারা মারা গেছে সেইগুলো কিন্তু এখানে তারা প্রার্থনা করছেন। একটি জিনিস এখনো বিপুল সংখ্যক ভক্তানুরাগী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রয়েছেন, তারা এই পুজোটা পর্যবেক্ষণ করছেন। তো এখানে আসলে আনুষ্ঠানিকতার সাথে আমরা রয়েছি। এখন ঘট পূজা চলছে, এরপরে কল্পারম্ভ শুরু হবে। কল্পারম্ভ প্রায় 1 ঘন্টা পর শুরু হবে এবং এরপরে আজকেই এই মহালয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে। তো এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। শারদীয় দুর্গোৎসব ঘিরে দেশের বিভিন্ন জেলায় প্রস্তুত করা হচ্ছে পূজা মণ্ডপ। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। দুর্গাপূজাকে সামনে রেখে সিরাজগঞ্জের ভদ্রঘাট পালপাড়াতে চলছে প্রতিমা তৈরির কাজ। দিনরাত পরিশ্রম করে প্রতিমা কারিগররা তৈরি করছেন দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিকের প্রতিমা। বৈরী আবহাওয়া ও দেশে চলমান পরিস্থিতির কারণে এবার প্রতিমা কম তৈরি হয়েছে বলে জানান প্রতিমা কারিগররা। অন্য বছর তো এবার পরিস্থিতি খারাপ, এই জন্যই মনে করেন আমরা বানান ঢিল দিয়েছিলাম। আবহাওয়ার কারণে তো খুবই সমস্যা, ঠাকুর শুকাচ্ছে না, কাঁচাই আছে, এইগুলো ঠাকুরের সমস্যা, দূরে দূরে নিয়ে যাওয়া লাগে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সীমান্ত জেলা নওগাঁয় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এবছর প্রতিমার দাম অন্যান্য বছরের তুলনায় কম বলে জানান ব্যবসায়ীরা। পূজার খরচাটা কম, যেরকম আমাদের যেরকম মজুরি হয়তো ধরেন যে একটা প্রতিমা ছিল 20,000, সেটা হচ্ছে 8,000, 10,000, তারপরে যেটা ছিল হয়তো 10,000 সেটা হয়তো 6,000, 5,000, 6,000, 7,000। লক্ষ্মীপুরে বন্যার ক্ষতি কাটিয়ে দুর্গা উৎসবে প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবার পূজা মণ্ডপগুলোয় 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আপনারা যদি আমাদেরকে তথ্য দেন, আমাদের প্রশাসনের কোনো অংশ অথবা আমাদের যে কোনো কিছু, আমাদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে বা আমাদের যদি কোনো আন্তরিকতার ঘাটতি আপনাদের চোখে পরিলক্ষিত হয়, অবশ্যই বিষয়টা আমাকে জানাবেন। এবার সিরাজগঞ্জে 499টি, নওগাঁয় 753টি এবং লক্ষ্মীপুরে 78টি পূজা মণ্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।